ধরেন আমার আগামীকালকে বা পরশুদিন আমার কেউ মেরে ফেললো, কি আসে যায়, অলরেডি 43 বছর তো আমার হয়ে গেছে। আমি যদি নাও মারে আমারে, তাও কতদিন বাঁচবো? আর 16-17টা কুরবানি ঈদ আছে, এ অনেক টাকা আপনাকে ঘুষ দিতে চায়, সে তো থ্রেটটাও দিবে আপনাকে ওই লেভেলেরই। কিন্তু আমার কাছে এগুলো কাজ করে না, ইট ডাজন্ট ওয়ার্ক অন মি। আপনাকে বলছি যে সেনসিটিভিটি অফ থ্রেট আমার মধ্যে কাজ করে না। আপনি হুমকি টুমকি দিয়ে আমার মধ্যে কাজ করেন। আমার মধ্যে দুইটা জিনিস নাই, একটা হচ্ছে কি টাকা পয়সা দিয়ে আমারে কন্ট্রোল করতে পারবেন না, আরেকটা হচ্ছে কি মৃত্যুর ভয় দেখায় কন্ট্রোল করতে পারবেন না। জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে, জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানে। আমি তো আসমানে যিনি থাকেন তার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য কাজ করি। মানুষ চায় আমি এইভাবেই কাজ করে যাই, কারণ চাই বলেই তো এক একটা ফুটবল মাঠে যখন যাই হাজার মানুষ, লক্ষ মানুষ চলে আসে। আমি যখন লন্ডনে থাকার কারণে আমার কোনো টাকা ছিল না, আমার বাবার লাশ যেহেতু আমি দাফন করতে পারি না, আমি দেখতেও পাই নাই, তখন আমার মনে হয়েছে যে আমি খুবই অসহায়, যে সম্পদ মানুষকে সুরক্ষা দেয় না। এই জন্য সম্পদের প্রতি আমার টান কমে গেল। আমার মনে হইলো যে মানুষের জন্য করে যাও, বিধাতা সিদ্ধান্ত নিবে তোমার কোন পর্যায়ে নিয়ে সম্মানিত করবে নাকি অসম্মানিত করবে। অভাব আমি সারা জীবনেই ছিলাম অভাবে, কিন্তু আমার স্বভাবটাকে নষ্ট করতে পারে নাই অভাব। আমার এলাকায় আমার জানাজার সময় মানুষ যেন আমার জানাজার দাঁড়াইয়া বক্তব্য দেওয়ার সময় বলতে পারে যে এই ভদ্রলোক এই এলাকার সন্তান, উনি জন্মের পরে এলাকাটা যেরকম পাইছিলেন মৃত্যুর আগে হচ্ছে ভালো একটা এলাকা রেখে গেছেন। এইটুকু যদি আমি আমার জানাজায় শুয়ে শুনতে পারি, দ্যাটস এনাফ। একটা মানুষের জীবনে আর কি লাগে? এলাকার মানুষের আজন্ম গুলামি করবো এই শপথ নিয়েই আমি লন্ডন থেকে দেশে ফিরছি। আমাকে সবকিছু থেকে বিদায় করে দিয়ে যদি রাস্তায় নামাই দেন, তাহলে টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে বালতির মধ্যে বলবো এলাকার মানুষের জন্য যাদের পানি দরকার আমার কাছ থেকে পানি নিতে পারেন। দিস ইজ হাউ আই থিঙ্ক অ্যাবাউট মাই এরিয়া। এই সাউথ এশিয়াতে বহু দেশের ইতিহাস বদলাই দিছে ব্যারিস্টাররা। আমি আমার যোগ্যতা দিয়ে, আমার সক্ষমতা দিয়ে আমার এলাকার ইতিহাস আমি বদলাই দিব। আমি আপনাদের শুধু দল হচ্ছে গিয়ে, দল যেটা ভালো মনে করবে, আমি যেহেতু দলটা করি, দল যেটা ভালো মনে করবে এটাই আমার সিদ্ধান্ত। দল আমাকে কোন সময় কোন জায়গায় নিবে এটা দলের সিদ্ধান্ত, কিন্তু আমি সবসময় দলের জন্য থাকবো। আমার পক্ষ থেকে যে কাজটা, এখন দল কখন আমার প্রয়োজন মনে করবে আমি রেডি আছি। আমাকে সাম্রাজ্য দিবে না এর মানে এই তো না আমি আমার বাবা বদলাই ফেলবো। তা আমাকে যদি কিছুতেও না দেন তাতে তো কিছু আসে যায় না, কারণ আমি তো এই পরিবারের সন্তান। পরিবারের সন্তান হিসাবে পরিবারকে প্রটেক্ট করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কি এখন সমস্যা হচ্ছে গিয়ে কি, আপনি যে চেয়ারটাতে বসছেন এই চেয়ারটাকে আপনার ব্যক্তিগত সুবিধার জন্য আপনি ব্যবহার করবেন কিনা সিদ্ধান্ত আপনার। শুরু করে এইসব বড় বড় চেয়ারগুলোতে যারা বসে আছেন তাদের কাছে আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে তাদের ব্যক্তিগত উন্নতির জন্য এই চেয়ারটাকে ব্যবহার করছেন। কোনো আক্ষেপ নাই। মানে বঙ্গবন্ধু একটা কথা বলছিলেন যে আপনি রাজনীতি করলে নীতি থাকতে হয়, আর মুখে এবং বুকে একই কথা থাকতে হয়, দুইটাতে আলাদা কথা বলা যাবে না। আমি কিন্তু চেয়ারের জন্য, পোস্টের জন্য, এমপি হওয়ার জন্য তো রাজনীতি করতেছি না। আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমার কাছে যেটা ভালো, যেটা মানুষের জন্য উপকার হয়, দেশের জন্য উপকার হয়, এই কাজগুলোই আমি করে যাচ্ছি। দেখেন এটা একটা জার্নি। কোনো একটা পদে থাকা মানে আপনি 5 বছর পরে তো এমনি আমাকে সাবেক হয়ে যেতে হবে, কিন্তু এই জার্নিটাতে কখন আমি থাকবো কখনো থাকবো না। যারা আমাকে যে কারণে নিয়েছেন তারা যদি মনে করেন প্রয়োজন এখন আপাতত নাই, তারা আমাকে ছেড়ে দিবেন, আমাকে আমার কাজ করতে দিবেন। আমি দেখেন এই যে যুবলীগে যখন নাই তখনও তো যুবলীগ যে কাজগুলো করে এই কাজগুলোই তো আমি করে যাচ্ছি। সিলেটের বন্যায়, ফুটবল, এগুলো তো যুবলীগেরই কাজ, বঙ্গবন্ধুর আদর্শেরই তো কাজ। এখন শুধু হচ্ছে কি আমার কাছে এই তকমাটা নাই যে আমি যুবলীগের কমিটিতে আছি কিনা। আমি কিন্তু বেসিকলি ধরেন একটা তরুণ মানে হচ্ছে কি এই ধরনের কাজ করবে, তরুণ মানে এগুলা করবে, আমি কিন্তু বেসিকলি এই কাজগুলাই করে যাচ্ছি। হয়তো আমি একদম টেকনিক্যালি কমিটিতে আইন সম্পাদক হিসেবে বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছি না, বা এই জায়গাটা এখনো খালি আছে, কিন্তু আলটিমেটলি বঙ্গবন্ধুর আদর্শের যে কাজগুলা এবং নেতা, আমার নেতা যিনি ছিলেন এখনো যিনি আছেন, ওনার কাজগুলাই কিন্তু আমি করে যাচ্ছি। সুতরাং এখানে আমার এগুলা নিয়ে কোনো চিন্তা নাই। আমরা একটা বিষয় লক্ষ্য, সুযোগ আছে কিনা আমি আপনাদের শুধু দল হচ্ছে গিয়ে, দল যেটা ভালো মনে করবে, আমি যেহেতু দলটা করি, দল যেটা ভালো মনে করবে এটাই আমার সিদ্ধান্ত। দল আমাকে কোন সময় কোন জায়গায় নিবে এটা দলের সিদ্ধান্ত, কিন্তু আমি সবসময় দলের জন্য থাকবো। আমার পক্ষ থেকে যে কাজটা, এখন দল কখন আমার প্রয়োজন মনে করবে আমি রেডি আছি। দল যখন যেখানে প্রয়োজন মনে করবে দল আমাকে নিবে, কিন্তু আমি দলের জন্য সবসময় আছি। যেহেতু আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুর দলটাই করি, শেখ হাসিনার যেহেতু নেতা মানি, সুতরাং আমাকে কিছুতে দিক না দিক, শোনেন আমার বাবার তো আমি ছোট ছেলে, আমার ভাই হচ্ছেন গিয়ে আমার চেয়ে বড়। তো রাজ্য যদি হইতো আমার বাবার, যে রাজ্য, এই রাজ্যের সাম্রাজ্য বা রাজা তো আমার ভাই হইতো। আমাকে সাম্রাজ্য দিবে না এর মানে এই তো না আমি আমার বাবা বদলাই ফেলবো। তা আমাকে যদি কিছুতেও না দেন তাতে তো কিছু আসে যায় না, কারণ আমি তো এই পরিবারের সন্তান। পরিবারের সন্তান হিসাবে পরিবারকে প্রটেক্ট করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আপনি আপনার নির্বাচনী এলাকায়, যেখানে আপনি যে আলো বাতাসে আপনি এসএসসি পর্যন্ত পড়েছেন, বড় হয়েছেন, সেখানে আপনি অর্ধশতাধিকের বেশি নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবী হিসাবে ব্রিজ করেছেন, রাস্তা করেছেন, যেটা কোনো সরকারি সুযোগ সুবিধায় থেকে না।
তো সেখানে প্রায় সহস্রাধিক গাছ লাগিয়েছেন, এই যে একটা জাগরণ তৈরি করেছেন। তো মানুষেরও তো একটা প্রত্যাশা আছে আপনাকে নিয়ে, নিশ্চয়ই সেটা আপনিও বলেন। আমার কথা হচ্ছে যে আমার যে যোগ্যতা আছে, এই আদর্শ বঙ্গবন্ধুর আদর্শটাকে যদি আমি ধারণ করি, তাইলে আপনি মনে রাখবেন আমি অনেক এমপিদের চেয়ে অনেক শক্তিশালী হব কাজ করার ব্যাপারে। এমপি বানাইলেই যে আপনাকে আমি অনেক বেশি ডেলিভারি দিতে পারবো তা না। দল যারে ভালো মনে করবে তা আপনি আপনার এলাকায় খুবই জনপ্রিয় হলেই তো হবে না, আপনাকে তো দলও বুঝতে হবে যে দলের জন্য আপনি পারপাস সার্ভ করতে পারবেন। যিনি আছেন তা নাই, কারণ আমি বিশ্বাস করি মেম্বার অফ পার্লামেন্ট এই টার্মটা বা তকমাটা একটা মানুষকে যত না শক্তিশালী করে, তার চেয়ে এই মানুষটা যদি তার নিজেরে বিশ্বাস করতে শুরু করে যে আমি একজন ধরেন ব্যারিস্টার, এই ব্যারিস্টার ডিগ্রিটাকে যদি আমি বিশ্বাস করতে শুরু করি যে আমি বাংলাদেশ না, এই সাউথ এশিয়াতে বহু দেশের ইতিহাস বদলাই দিছে ব্যারিস্টাররা, আমি এমপি আমি আমার যোগ্যতা দিয়ে আমার সক্ষমতা দিয়ে আমার এলাকার ইতিহাস আমি বদলাই দিব। কারণ সামনে যা পড়ে এ নিয়ে আমার কথা একটাই, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমি, শেখ হাসিনা আমার নেতা। এই দুইটা জিনিস যদি আমার সাথে থাকে তাহলে আপনি আমারে ঠেকাইতে পারবেন। দেখবেন আমি শুধু কিছু বানান আর না বানান, আমি আমার এলাকার ইতিহাস বদলাই দিব। আপনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনারা 6 ভাই বোন, তার মধ্যে আপনি সবার ছোট। এলাকার মানুষের আপনাকে নিয়ে তাদের প্রত্যাশাটা কি মনে হয়? শুনেন, এলাকার মানুষ হচ্ছে গিয়ে, আমি সবসময় এলাকার মানুষকে বিশ্বাস করতে সক্ষম হয়েছি যে আপনারা আমার জানাজার মানুষ, আপনাদের সাথে আমার কোনো রাজনীতি চলে না। মানে যে টেকনিক্যাল অর্থে আমরা রাজনীতি বলি, অনেক বুদ্ধিশুদ্ধির বিষয়, এটা আমার এলাকার মানুষের সাথে না। এলাকার মানুষের আজন্ম গুলামি করব, এই শপথ নিয়েই আমি লন্ডন থেকে দেশে ফিরছি। যতদিন বেঁচে থাকবো, সক্ষমতা থাকবে, ততদিন এলাকার মানুষের জন্য করে যাব। শারীরিক সক্ষমতা যদি না থাকে তাহলে হয় আমি বলছি যে হয় দেশ ছাড়বো নাহলে দুনিয়া ছাড়বো, কিন্তু এলাকার মানুষের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমার চলবে না। আপনি যদি আমাকে রাস্তায় নামাই দেন, আমাকে সবকিছু থেকে বিদায় করে দিয়ে যদি রাস্তায় নামাই দেন, তাহলে টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে বালতির মধ্যে বলবো এলাকার মানুষের জন্য যাদের পানি দরকার আমার কাছ থেকে পানি নিতে পারেন। দিস ইজ হাউ আই থিঙ্ক অ্যাবাউট মাই এরিয়া। আপনি লন্ডন থেকে ফেরার কথা বলছিলেন, আপনি ঢাকা কলেজে পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তারপরে আপনি যেই ইয়েতে পড়েছেন, বিশেষ করে MBA করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, মার্কেটিং এ পড়েছেন, আবার ব্যারিস্টারি করতে চলে গেলেন লন্ডন। এই যে প্ল্যাটফর্মটা বদল, তখন কি কোনো পরিকল্পনা ছিল না, বিশেষ কোনো প্রেক্ষাপট ছিল? প্রেক্ষাপট হচ্ছে গিয়ে 2001 সালে আমাকে ছাত্রদল হল থেকে বের করে দিয়েছিল। তখন আমি ছাত্রলীগের নেতা বানানো হয়, আমাকে ওই যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানানো হয় কেন্দ্রীয় কমিটির ছাত্রলীগের। তখন আমি চিন্তা করে দেখলাম যে রাজনীতি যেহেতু আমার নসিবে আছে, সুতরাং আমার একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন দরকার, আমি মার্কেটিং দিয়ে পারবো না। তখন আমি ব্যারিস্টার হলে হয়তো আমি ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো। তখন তো আওয়ামী লীগ বিরোধী দল, আমি কিন্তু ভাবি নাই যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তখন ভাবছি যে বিরোধী দলে থাকলে, আইনজীবী হইলে বিরোধী দলের নেতাদেরকে সার্ভিস দেওয়া যায়। এইসব মানসিকতা থেকে চলে গেলাম আমি ব্যারিস্টার হইতে। তারপরে আপনার বাবা ইন্তেকাল করলেন এবং আপনাকে একটা বেশি, বাবার যেই পরিস্থিতিটা সেটা আপনিই বলেছেন একাধিক ইন্টারভিউতে যে আপনাকে আপনার জীবনটাকে বদলে দিয়েছে, বিশেষ করে মানব কল্যাণে। কেমন ছিল সেই বিষয়গুলো? না, বিষয়টা হচ্ছে গিয়ে যে বাবার প্রতি আমার দুর্বলতা ছিল, কিন্তু আমি যখন লন্ডনে থাকার কারণে আমার কোনো টাকা ছিল না, আমার বাবার লাশ যেহেতু আমি দাফন করতে পারি নাই, আমি দেখতেও পাই নাই, তখন আমার মনে হয়েছে যে আমি খুবই অসহায়, টাকা মানুষকে সহায়ত্ব দেয় না, নসিবে থাকতে হয়। তখন আমি চিন্তা করলাম যে আমার বাবার অনেক সম্পদ ছিল, কিন্তু ওই সম্পদও ওনারে সেফটি দেয়নি। উনি মৃত্যুর আগে বেশ কষ্ট করে মারা গেছেন বলতে পারেন আপনি। ডায়ালাইসিস ছিল, আমরা কেউ ছিলাম না, ঢাকার মতো জায়গায় এসে উনি ভাড়া থাকতেন বাসায়, এইভাবে মারা গেলেন। তখন আমি বুঝে গেলাম যে সম্পদ মানুষকে সুরক্ষা দেয় না। আপনার নসিবে যদি আপনার এরকম কষ্ট থাকে, আপনি কোনোভাবে এটা ইগনোর করতে পারবেন না। এই জন্য সম্পদের প্রতি আমার টান কমে গেল। আমার মনে হইলো যে মানুষের জন্য করে যাও, বিধাতা সিদ্ধান্ত নিবে তোমার কোন পর্যায়ে নিয়ে সম্মানিত করবে নাকি অসম্মানিত করবে। অভাব দারিদ্রতা আপনি কতটুকু দেখেছেন? আমি একেবারে কাছ থেকে দেখছি, কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে, অভাব আমি সারা জীবনেই ছিলাম অভাবে, কিন্তু আমার স্বভাবটাকে নষ্ট করতে পারে নাই অভাব। আগামী দিনগুলোতে আপনার পরিকল্পনা কি? আমার পরিকল্পনা শুধু ফুটবলটা পুনর্জাগরণ হোক, আমার এলাকার মানুষ সুখে শান্তিতে থাকুক, এলাকাটা অন্তত ভালো থাকুক, অন্তত বলতে যেন পারি আমার এলাকায় আমার জানাজার সময় মানুষ যেন আমার জানাজার দাঁড়াইয়া বক্তব্য দেওয়ার সময় বলতে পারে যে এই ভদ্রলোক এই এলাকার সন্তান, উনি জন্মের পরে এলাকাটা যেরকম পাইছিলেন মৃত্যুর আগে এর চেয়ে ভালো একটা এলাকা রেখে গেছেন। এইটুকু যদি আমি আমার জানাজায় শুয়ে শুনতে পারি, দ্যাটস এনাফ। একটা মানুষের জীবনে আর কি লাগে? আমি 3 জন ইন্টারভিউ দিয়েছিলাম, 3 জনের বিষয়টা ছিল আপনার সেই ইন্টারভিউ দেখেছেন? সবগুলো ইন্টারভিউ দেখছি, এই জন্যই আপনার সাথে দেখা হওয়ার আগে আমি আপনারে চিনতাম। আপনি সাহস করে প্রশ্ন করেন, অনেকে তো সাহস করে প্রশ্নই করেন না, যে ভাবেন যে চাকরি চলে যায় কিনা। আমার সমস্যা হচ্ছে কি, আমরা যে দুইজনে এখন আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন আর আমি ইন্টারভিউ দিচ্ছি, সম্ভবত দুইজনের মধ্যে একটা মিল আছে যে আমরা দুইজনই চাকরি হারানোর ভয় করি না।
এক্স্যাক্টলি, আসলে Thank you. শেষ করবো। এখন যে রাজনৈতিক পরিস্থিতি দেশে, এক পক্ষ একজন ব্যারিস্টার হিসেবে, আইন অঙ্গনের মানুষ হিসেবে আপনি কোন পক্ষের? আচ্ছা, আমি তো আওয়ামী লীগ করি। আমার সরকার হচ্ছে গিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকার। সংবিধানে তো আপনার এখন এই, বরং এটা করে বিএনপি যে দাবিটা তুলছে, এটা করে তারা আরো এদের কপালে দুর্গতি আরো বেশি আনবে। কারণ সবচেয়ে বড় সমস্যা বিএনপির হচ্ছে গিয়ে, বিএনপির তৃণমূলে যে আমি বলবো না যে তৃণমূলের সাপোর্ট নাই, সাপোর্ট আছে, হয়তো এদের ভোটও আছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে এদের তো নেতাই নাই। আর নেতাবিহীন, যেমন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি চলছে কিভাবে, যে আমি শক্ত হাতে নেতৃত্ব দিতেছি বইলা আমার দুর্বল টিম নিয়েও আমি বড় বড় টিমের বিরুদ্ধে জিতে যাই। কারণ পুরা বিএনপির তো একজন হচ্ছে গিয়ে বেগম খালেদা জিয়া, উনি তো একটা মামলায়, আপনারা জানেনই, খুবই একটা নিকৃষ্টতম মামলায় উনি এখন আছেন, থাকা না থাকা প্রায় সমান। আর লন্ডনে বসে আপনি আরাম করবেন, যেমন তারেক জিয়া সাহেব, উনি লন্ডনে বসে কিন্তু একটুও কষ্ট পাচ্ছেন না, ব্যাপক আরামে আছেন। কিন্তু উনার কর্মীরা এখানে মারামারি করবে, মাইর খাবে, কয়দিন এইভাবে টানা যায়? শুনেন, আপনি দূর থেকে নেতৃত্ব দিতে পারবেন যদি একমাত্র আধ্যাত্মিকতা আপনার মধ্যে থাকে, কিন্তু তারেক জিয়ার এই ধরনের আধ্যাত্মিকতা নাই। কারণ তারেক জিয়া বাংলাদেশের ইতিহাসটারে এমন ভাবে নষ্ট করছে। তারেক জিয়া বাংলাদেশের খালি ইতিহাস নষ্ট করে নাই, বিএনপির যারা এখন সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের জীবনটা নষ্ট করে দিছে তারেক জিয়া। আজকে তারেক জিয়া ইভেন বিএনপির মধ্যে যারা সম্মানিত ছিল তারাও সম্মান পেয়ে মরতে পারে নাই শুধু তারেক জিয়ার কারণে। শুনেন, আওয়ামী লীগ যা করার তো করতেছে, যত ভালো কাজই করুক, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ বেশি আগাই গেছে তারেক জিয়ার এই কুকর্মের কারণে। নাইলে এত দূর আওয়ামী লীগ এইভাবে যেতে পারতো না, এত শক্তিশালী হইতো না। কারণ তারেক জিয়া কোনোদিনই এই দেশের জন্য কোনো কাজ করে নাই। মিস্টার সুমন, হাইকোর্টের একটা বিষয় আমি কোট করব। হাইকোর্ট একটা বিষয়ে বলেছিল যে গণমাধ্যমের পাশাপাশি ব্যারিস্টার সুমনও সমাজের দর্পণ। সে দর্পণটা, সে আয়নাটা এখন কতটা স্বচ্ছ? শুনেন, আয়নাতে তো আমি আমাকে দেখতে পাই, কিন্তু এটা বড় দেখা না, দেখা হচ্ছে কি সারা দেশের মানুষ দূর থেকে আমাকে কি দেখে। এখন পর্যন্ত যতটুকু বুঝতেছি, আমার কাছে মনে হইতেছে যে মানুষ চায় আমি এইভাবেই কাজ করে যাই। কারণ চাই বলেই তো এক একটা ফুটবল মাঠে যখন যাই, হাজার মানুষ, লক্ষ মানুষ চলে আসে। তারপরে এইগুলা দেখার বিষয় না। শুনে, শুধু এইটুকু আমি বিশ্বাস করি, জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে, জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানে। আমি তো আসমানে যিনি থাকেন তার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য কাজ করি। আর দায়িত্ব বোধ হচ্ছে কি আমার এলাকা, আমার মানুষ। আর আমার এলাকার মানুষও যদি আমার আসমানের জন্য যদি মনে করেন যে আসমানের সিদ্ধান্ত হয় যে আমি এলাকার সার্ভিস দিতে পারবো না, তা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমার কাছে মনে হইতেছে যে আসমান থেকে এই সিদ্ধান্ত আছে যে আমি আমার এলাকার মানুষের জন্য করব। যতদিন এই সিদ্ধান্ত আছে আমি চালাই যাব, আর সিদ্ধান্ত যখন থাকবে না তখন তো দুনিয়াও ছাড়া লাগতে পারে। এই যে আপনি একের পর এক অসঙ্গতির বিরুদ্ধে কথা বলছেন, বিশেষ করে উচ্চ আদালতে রিট করছেন, আমরা জানি সালাম মুর্শিদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন প্রতিবেদনও রেডি করে ফেলেছে, সেটা আপনার রিটের পরিপ্রেক্ষিতেই। আপনি হুমকি ধামকি কেমন পান, কোন ধরনের পান? আমি আপনাকে বলছি যে সেনসিটিভিটি অফ থ্রেট আমার মধ্যে কাজ করে না। আপনি হুমকি টুমকি দিয়ে আমার মধ্যে কাজ করেন। আমার মধ্যে দুইটা জিনিস নাই, একটা হচ্ছে গিয়ে টাকা পয়সা দিয়ে আমারে কন্ট্রোল করতে পারবেন না, আর একটা হচ্ছে গিয়ে মৃত্যুর ভয় দেখায় কন্ট্রোল করতে পারবেন না। কেন জানি নাই। আপনি বলতে পারেন যে আপনি কি খুব সাহসী, না, মৃত্যু যন্ত্রণা তো আমার হবেই, আমার কেউ যদি মারে আমি তো ব্যথা পাবোই, কিন্তু ভয়টা আমি পাই না। আমার কাছে মনে হয় যে যারা ভয় পায় তারাও তো অ্যাক্সিডেন্টে মরে। তা আমি যদি ভয় না পেয়ে যদি আপনাদের কিছু কাজে লাগে, বাংলাদেশের মানুষের কাজে লেগে যদি আমি হঠাৎ করে মারা যাই, ধরেন আমরা কেউ মেরে ফেললো, ধরেন আমার আগামীকালকে বা পরশুদিন আমার কেউ মেরে ফেললো, কি আসে যায়? অলরেডি 43 বছর তো আমার হয়ে গেছে। আমি যদি নাও মারে আমারে, তাও কতদিন বাঁচবো? আর 16-17টা কুরবানি ঈদ আছে। থ্রেট গুলো কেমন পান? থ্রেট গুলা তো আমি যাদের বিরুদ্ধে কথা বলি, থ্রেট তো ম্যাক্সিমাম। কেমন, কোন ধরনের থ্রেট? খুব মানে আপনাকে, আপনি তো বুঝেনি যে আপনাকে সরাই দেওয়া হবে, আপনাকে যে অনেক টাকা আপনাকে ঘুষ দিতে চায় সে তো থ্রেটটাও দিবে আপনাকে ওই লেভেলেরই। কিন্তু আমার কাছে এগুলো কাজ করে না, ইট ডাজন্ট ওয়ার্ক অন মি। আপনি দলের প্রতি একেবারেই পুরোপুরি আনুগত্যশীল এখন পর্যন্ত, আবার সেই দল আপনার এই কার্যক্রম, আপনি যেটা বলছেন যে আমি এই কার্যক্রম থেকে পিছু হটবো না, আপনার কাছে মনে হয় না যে এগুলো ছেড়ে ঠিক গণমানুষের মতো সবাই যেদিকে ঢেউে ঢেউে চলছে, সুমনকেও সেইভাবে চলা দরকার? না হলে আপনার মনে হয় না যে আরো দুর্গতি এরকম আসতে পারে? না, আপনি শুনেন, পৃথিবীতে যখন বাংলাদেশের মতো একটা দেশে থাকলে মানুষের জন্য কাজ করলে দুর্গতি আপনার কপালে থাকবেই। কারণ মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধু সপরিবারে পৃথিবী থেকে বিদায় নিছে। মানুষের জন্য কাজ করতে গিয়ে 4 নেতার অবস্থা দেখছেন তো, জেলের ভিতরে মারা গেছে, তাদের পরিবারের অবস্থা দেখছেন তো। বাংলাদেশে এটা আমি জেনেই মানুষের জন্য কাজ করি, যে মানুষের জন্য কাজ করলে দুর্গতি বঙ্গবন্ধুর মতো এরকম 4 নেতার মতো এরকম আমারও কপালে থাকবে। তারপর আমি একেবারেই পিছাচ্ছি না। আপনার পরিবার থাকে দেশের বাইরে, আপনিও সেটেল হতে পারতেন, আপনি কোন মোহে এই দেশে আছেন? আমার পরিবারের তো ধরেন, আমার বাচ্চা ধরেন ছোট, 2 বছর বয়সে বিদেশে চলে গেছে, তার জন্য তো বাংলাদেশ কিছু করে নাই। কিন্তু আমার জন্য যে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, যত স্কুল সবই তো সরকারের টাকাই তো আমি পড়লাম। সরকার আমার এলাকার মানুষের অনুগ্রহে
কত ধরনের সেবা আমারে মানুষ দিছে, দিয়ে আজকে ব্যারিস্টার বানাইছে। এখন এত সেবা নেওয়ার পর ফেরত দেওয়ার সময় যখন আসছে, তখন তো আমি বিদেশে চলে যেতে পারি না। আমাকে ঢাকা ইউনিভার্সিটি 13 টাকা বেতনে পড়াইছে, আমাকে ঢাকা কলেজ মাত্র মনে হয় 15-20 টাকা বেতনে আমি পড়ছি। এখন এত কিছু করে যখন ব্যারিস্টার সমান হইলাম আমি, এখন যদি আমার এলাকার গরিব মানুষ ফেলে যদি আমি চলে যাই, আর আমারে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কার কাছ থেকে নিয়ে এত বড় জিনিস তোমার হইলো, আর এখন তুমি কাদের জন্য ব্যবহার করতেছো, সবচেয়ে বড় অকৃতজ্ঞতা হবে আমার দেশ ছেড়ে দেয়া। হ্যাঁ, বলবো যে যারা ভালো কাজ করে তাদেরকে প্রমোট করেন, যারা ভালো কিছু করতে চায়, বলতে চায়, তাদেরকে প্রমোট করেন। আপনারাও অনেক বাধার সম্মুখীন হন, তারপরে একটা কথাই বলবো যে সবাই মিলেই কিন্তু বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ, একজনের পক্ষে কোনোদিনই সোনার বাংলাদেশ বানানো সম্ভব হবে না।